2025 সালে এসে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এখন সে কোন আইফোনটা কিনবে, তাহলে আমি তাকে বলবো একদম সর্বনিম্ন বাজেটে যদি নিতে চায় তাহলে তার মিনিমাম আইফোন 13 প্রো নেওয়া উচিত। হ্যাঁ, গ্রিনল্যান্ডের কথায় অবশ্যই আসতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জোস জোস ভিডিও আগে পেতে চাইলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। চলেন শুরু করা যাক। থ্যাঙ্কস লোকালবাজার.নেট কে এই ফোনটা পাঠানোর জন্য। আপনারা কিন্তু ইউজ ব্র্যান্ড নিউ যে কোনো ধরনের ডিভাইস লোকালবাজার.নেট এ পেয়ে যাবেন। এছাড়াও আইফোনের বেলায় মানে ব্র্যান্ড নিউ আইফোনগুলোতে আপনারা কিন্তু ইন্টারন্যাশনাল সাপোর্ট মানে ইন্টারন্যাশনাল যে ওয়ারেন্টিটা আছে এই ওয়ারেন্টির সাপোর্টটা আপনারা লোকালবাজার.নেট এ পেয়ে যাবেন। পেজের ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করতে পারেন। এখনো অনেকে আছে আইফোন 11 কিংবা আইফোন এক্সএস সিরিজেরও ফোন কিনে, যেটা একদমই কেনা উচিত না। আপনি যদি অ্যাকচুয়াল আইফোনের এক্সপিরিয়েন্স চান, লাইক স্মুথনেস, ক্যামেরা, ফিচার্স সবকিছু মিলিয়ে আপনার মিনিমাম আইফোন 13 প্রোটা নেওয়া উচিত। আর তার মেইন কারণটা কি সেটা দিয়ে শুরু করছি ভিডিও। সেটা হচ্ছে ডিসপ্লে। আইফোন 13 প্রোতে আপনার ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন ফুল এইচডি প্লাস 6.1 ইঞ্চের একটা প্যানেল, যেটা হচ্ছে অ্যাপেলের ভাষ্যমতে সুপার রেটিনা XDR OLED প্যানেল। আর এটার পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস, আর হাই ব্রাইটনেস মোডে আপনারা পেয়ে যাবেন 1000 নিটস, যেটা কিন্তু অনেক। আপনার ডেইলি লাইফের জন্য কিন্তু এটার ডিসপ্লে ব্রাইটনেসটা এনাফ। আপনি যে কোনো সিচুয়েশনে ইউজ করেন, ডিসপ্লে নিয়ে কোনো প্যারা খাবেন না। আর এটার সবচেয়ে জোস পার্ট হচ্ছে এই ডিসপ্লেটাই আইফোনের ইতিহাসে সর্বপ্রথম হাই রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে। এটার রিফ্রেশ রেট হচ্ছে ম্যাক্সিমাম 120 হার্টজ। এটা 10 হার্টজ থেকে 120 হার্টজের মধ্যে আপ ডাউন করতে থাকে। আপনার ব্যবহারের উপর ভিত্তি করে এটার রিফ্রেশ রেটটা কম বেশি হতে থাকে। আর এই ডিসপ্লেটাতে অন্যান্য ফিচার্স লাইক ডলবি ভিশন, HDR10 এগুলো তো পাচ্ছেনই, তার সাথে অ্যাপেলের আরেকটা ফিচার নচ সেটাও পাচ্ছেন। 2025 সালে অন্যান্য 5 হোলের মাঝখানে এই নচটা কিন্তু একটু ডিস্ট্রাক্টিংই লাগে, তবে আপনি এটা কয়েকদিন ইউজ করলে ইউজ টু হয়ে যাবেন, খুব একটা প্যারা লাগবে না। ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি, ফ্ল্যাগশিপ ডিসপ্লে ফ্ল্যাগশিপের মতোই, কালার অ্যাকুরেসি বলেন, স্মুথনেস বলেন, সবকিছু মিলিয়ে এই ডিসপ্লেটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিসপ্লে। আপনি যদি 2025 এসেও নেন, আপনার কাছে কিন্তু কোনো অংশেই মনে হবে না যে এটা একটা ব্যাকডেটেড ফোন কিংবা এটার ডিসপ্লেটা খারাপ। আর নচটা যদি বাদ দেন, এটার মধ্যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো। তারপর আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন ট্রুটোন, যেটা আমার কাছে একদমই আজেরা একটা ফিচার মনে হয়। দেন এটার রিফ্রেশ রেট নিয়ে না বললেই নয়। অ্যাপেল যখনই নতুন কিছু নিয়ে আসে সেটা কিন্তু খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করে। আপনি যে কোনো জায়গায় যে কোনো সফটওয়্যার ইউজ করেন না কেন, এটার মধ্যে আপনি বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর যখন 13 সিরিজটা নতুন লঞ্চ হয়েছিল তখন কিন্তু এটার রিফ্রেশ রেটে বেশ ভালো পরিমাণে সমস্যা ছিল। তখন সফটওয়্যার অপটিমাইজ ছিল না, যার কারণে রিফ্রেশ রেটটা ওইরকম ভাবে আপ ডাউন করতে পারতো না। কিন্তু বর্তমানে আপনি যখন ইউজ করবেন, আপনার কাছে কখনো মনে হবে না যে এটা কম রিফ্রেশ রেটে চলতেছে। আপনার কাছে অলওয়েজ মনে হবে এটা 120 হার্টজে চলতেছে। আর ডিসপ্লেটা খুবই স্মুথ। তো অনেক তো প্রশংসা করলাম, এবার খুবই কন্ট্রোভার্সিয়াল একটা টপিকে আসি, সেটা হচ্ছে আইফোন 13 প্রো সিরিজের গ্রিন লাইন। হ্যাঁ, আইফোন 13 প্রো সিরিজ কিন্তু গ্রিন লাইনের জন্য খুবই বিখ্যাত। আইফোন 13 সিরিজটা যখন সর্বপ্রথম লঞ্চ হয়, ওই সময় 120 হার্টজটাও কিন্তু অত ভালোভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে। প্রথম 6 মাস আইফোন 13 প্রো সিরিজের মধ্যে প্রচুর পরিমাণে গ্রিন লাইনের কমপ্লেন পাওয়া যায়। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, যখন নতুন লঞ্চ হয়েছিল ওই টাইমে যেই পরিমাণে গ্রিন লাইনের ইস্যু পাওয়া গেছে, আপনি গত 1 বছরের মধ্যে আইফোন 13 প্রো সিরিজ থেকে কি এই পরিমাণে গ্রিন লাইন ইস্যু পেয়েছেন বা আশেপাশে শুনছেন? না। 13 প্রো সিরিজটা যখন সর্বপ্রথম লঞ্চ হয়েছিল ওই টাইমে সফটওয়্যার অপটিমাইজেশন ঠিকঠাক মতো ছিল না, ফোন প্রচুর গরম হতো, আর ওই টাইমে প্রচুর পরিমাণে গরম পড়েছিল ওই বছরটাতে। আর ওই সময়ই আইফোন 13 প্রো সিরিজের মধ্যে কিছু কিছু ইউনিটের মধ্যে গ্রিন লাইন পড়তো। এখনও অনেক আইফোনের মধ্যে গ্রিন লাইন পড়ে, কিন্তু কথা হচ্ছে সংখ্যাটা খুবই কম। আর স্পেশালি আপনি যদি 13 সিরিজের কথা বলেন, 13 প্রো সিরিজের মধ্যে কিন্তু বর্তমানে ওইরকম একটা গ্রিন লাইনের ইস্যু দেখাই যায় না, দেখা যায় খুব কম। তবে গ্রিন লাইন পড়ার সম্ভাব্য একটা কারণ আপনাদেরকে বলি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গরমে যখন আপনি ফোন ইউজ করেন, আপনার ফোনও যখন অনেক বেশি গরম থাকে, ওই একই টাইমে যখন আপনি আপডেট দিবেন কিংবা গরম অবস্থায় আপনার ফোনটা চার্জে দিবেন, ওই টাইমে কিন্তু গ্রিন লাইনটা পড়ে। আর জিনিসটা আপনি আরেকটু খেয়াল করলে বুঝতে পারবেন, গ্রিন লাইন কিন্তু ম্যাক্সিমামে মানে বাংলাদেশে ম্যাক্সিমাম গ্রিন লাইনগুলো পড়ে গরমের দিনে, শীতের দিনে কিন্তু গ্রিন লাইন খুবই কম পড়ে। আর আপনি যদি সবকিছু ঠিকঠাক করে ফেলেন যে আপনি আইফোন 13 প্রো নেবেন কিংবা 13 প্রো ম্যাক্স নেবেন,
শুধুমাত্র ডিসপ্লে ইস্যুর জন্য নিতেছেন না, গ্রিন লাইনের জন্য, তাহলে আপনি অলমোস্ট নিশ্চিত থাকতে পারেন যে আপনার কপাল খুব বেশি খারাপ না হলে এটার মধ্যে গ্রিন লাইন পড়বে না, কারণ ইস্যুটা লঞ্চ হওয়ার 1 বছরের মধ্যে ফিক্স হয়ে গেছে। এরপর আইফোন 13 প্রোর ডিজাইনের ব্যাপারে না বললেই নয়। এটার সাইজটা একদম পারফেক্ট একটা মোবাইল সাইজ, আপনি ইজিলি এক হাতে ইউজ করতে পারবেন। আর আপনি যখন এটা হাতে নেবেন, হাতে নিলেই বুঝতে পারবেন যে এটার সাইজটা কতটা জোস। আপনার যদি বড় ফোন খুব বেশি পছন্দ না হয়ে থাকে, তাহলে এটার সাইজ নিয়ে আপনি অনেক বেশি হ্যাপি থাকবেন। আর ডিজাইনের দিক থেকে এটার পিছনে কিন্তু ম্যাট ফিনিশ রয়েছে। গ্লসি ফিনিশ অনেক বেশি চিকচিক করে, আলো অনেক বেশি রিফ্লেক্ট করে, ফিঙ্গারপ্রিন্ট পরে, কিন্তু ম্যাট ফিনিশের মধ্যে আপনি যখন এটা ধরবেন, ধরলেই আপনার কাছে খুব জোস লাগবে। এছাড়াও 13 প্রো এর মধ্যে কিন্তু প্রো ম্যাক্সের মতো 3টা ক্যামেরা দেওয়া হয়েছে, আর ক্যামেরা বাম্পগুলা বেশ উঁচু, যেটার কারণে আপনি টেবিলে রাখলে একটু মানে অন্যরকম হয়ে থাকে, এটা অনেকের কাছে একটু বিরক্ত লাগতে পারে। তবে এই 3 ক্যামেরা কিন্তু বাঙালিদের খুবই পছন্দ, বিশেষ করে ভাব নেওয়ার জন্য। অনেকে জাস্ট ফোনটা কিনেই 3টা ক্যামেরার জন্য, ক্যামেরা ইউজ করবে কি না করবে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে 3টা ক্যামেরা থাকা লাগবে। তো সেদিক দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন 3টা ক্যামেরা। তাছাড়া এটার ডান সাইডে একদম আপনার হাতের কাছেই থাকবে পাওয়ার বাটন, এবং নিচে একটা 5G অ্যান্টেনা, তারপর ওপরে কিছুই নাই। আর বাম সাইডে একদম হাতের কাছেই থাকবে আপনার ভলিউম আপ ডাউন বাটন, তারপর এখানে সিম স্লট পেয়ে যাবেন। আর আইফোন 13 প্রোর মধ্যে কিন্তু আপনি একটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন আর একটা ই সিম, তো আপনি ডুয়েল ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন না যদি না সেটা অন্য কোনো ভেরিয়েন্ট হয়। তারপর এটার মধ্যে অ্যাপেলের আগের যেই সাইলেন্ট বাটন আছে সেটা পেয়ে যাবেন, আর নিচে পেয়ে যাবেন মাইক্রোফোন এবং স্পিকার, আর সাথে লাইটনিং পোর্ট। এই লাইটনিং পোর্টটা হচ্ছে এই আইফোনের ওয়ান অফ দ্য মেজর প্রবলেম, যার কারণ হচ্ছে আপনি অবশ্যই এই ফোনটা কিনবেন আগামী 1 বছর কিংবা 2 বছর, অনেকে আরও বেশি ইউজ করার জন্য কিনে, লং টাইম ইউজ করার জন্য। তো অলমোস্ট সব কিছুতে বর্তমানে টাইপ সি, কিন্তু এটার মধ্যে আপনার লাইটনিং পোর্ট, যেটা ইউজ করার সময় আপনি একটু হলেও প্যারা ফিল করবেন, শর্ট টার্মে না হোক লং টার্মে। আর ফ্রন্টের কথা যদি বলি, ফ্রন্টে এটা একদম পুরো ফ্ল্যাট ডিসপ্লে, সাথে ওপরে একটা নচ আছে, নচটা তুলনামূলক একটু ছোট, আর এই নচের ভিতরে আছে ফেস আইডি। আর ফেস আইডিটা যথেষ্ট ফাস্ট, মানে আপনি চশমা পরেন কিংবা যাই করেন, অন্ধকারে যে কোনো সিচুয়েশনে ফেস আইডিটা কিন্তু একদম পুরো পারফেক্টলি কাজ করে। আর 13 প্রোতে কিন্তু একটা আপডেট করা হয়েছিল, সেটা হচ্ছে আপনি যদি এইভাবে রেখেও আপনি ফেস আইডির দিকে তাকান, তাহলে কিন্তু ফেস আইডিটা খুলে যাবে, যেটা বেশ হেল্পফুল। ফোনটা হচ্ছে বক্সি শেপের কারণে কিন্তু ফোনটা একটু বেশি প্রিমিয়াম লাগে। আর ফোনের ওজন হচ্ছে মাত্র 204 গ্রাম, যেটা ফোনের সাইজ অনুযায়ী একটু ভারী মনে হবে, কিন্তু তুলনামূলক ফোনটার ওজন একদম লাইট ওয়েট বলা যায়। আর ওয়েট ডিস্ট্রিবিউশন তো বেস্ট, আপনার হাতে নিলে মনেই হবে না যে ফোনটার এত বেশি ওজন। তারপর আরেকটা মেজর পয়েন্টে আসি, সেটা হচ্ছে ক্যামেরা। আইফোন 13 প্রোতে আপনারা পেছনে পেয়ে যাবেন 3টা 12 মেগাপিক্সেলের ক্যামেরা, একটা হচ্ছে মেইন সেন্সর, আরেকটা হচ্ছে আলট্রা ওয়াইড, আরেকটা হচ্ছে টেলিফোটোটা হচ্ছে 3x। পিছনের 3টা ক্যামেরার কালার প্রোফাইলই কিন্তু প্রায় সেম, আপনি মেইন ক্যামেরা দিয়ে তোলেন কিংবা আলট্রা ওয়াইড দিয়ে তোলেন কিংবা টেলিফোটো দিয়ে তোলেন, কালার কিন্তু একদমই সিমিলার আসে। আর মেইন ক্যামেরার ছবির কথা যদি বলি, মেইন ক্যামেরার ছবি কিন্তু বেশ ভালো। বর্তমানে আইফোন থেকে একটু ফ্ল্যাট টাইপের ছবি পাওয়া যায়, কিন্তু আগে যে ছবিগুলো পাওয়া যেত একটু রঙিন টাইপের, মানে একটু ইয়েলো ভাব থাকে, তো ওই ভাবটা এই ফোনের মধ্যেও আছে, যে জিনিসটা ম্যাক্সিমাম মানুষ পছন্দ করবে। আর এটার মধ্যে মানে ছবি দেখলে বোঝা যায় যে এটা আইফোনের তোলা, একটু হলদে ভাব থাকে, তার উপর হাইলাইটটা একটু জ্বলে যায়, মানে আগের আইফোনের মধ্যে যেরকম ছবি পাওয়া যেত ঠিক সেরকম ছবি এটা থেকে পাওয়া যায়। আলট্রা ওয়াইডটা বেশ ওয়াইড, বেশ ভালো পরিমাণে ওয়াইড, এটা দিয়ে আপনি জোস ছবি তুলতে পারবেন ক্রিয়েটিভিটি ইউজ করে। তাছাড়া এটার মধ্যে 3x টেলিফোটো পেয়ে যাবেন, টেলিফোটো দিয়েও কিন্তু বেশ ভালো ছবি তুলতে পারবেন। তবে এই টেলিফোটোটার সবচেয়ে বেস্ট ইউজ হচ্ছে পোর্ট্রেটের বেলায়। পোর্ট্রেটের সময় আপনি 3x দিয়ে যখন পোর্ট্রেট তুলবেন, তখন ওই পোর্ট্রেটটা কিন্তু বেস্ট পোর্ট্রেট উঠবে, তার কারণ হচ্ছে ফিল্ড অফ ভিউ। আপনি মেইন ক্যামেরা দিয়ে যে পোর্ট্রেট তুলবেন ওইটা থেকে আরো বেশি ভালো উঠবে আপনি যখন 3x দিয়ে তুলবেন। এটার মধ্যে কিন্তু আপনি ম্যাক্রো পেয়ে যাবেন, এটার আলট্রা ওয়াইডের মধ্যে অটোফোকাস দেওয়া আছে, যার কারণে এটা দিয়ে আপনি ম্যাক্রো ছবি তুলতে পারবেন, মানে অনেক কাছ থেকে ছবি তুলতে পারবেন। আর এটা কিন্তু বেশ কাজের একটা ফিচার। তার একটা অন্যতম কারণ হচ্ছে এটার মেইন ক্যামেরাটা কিন্তু একদম ক্লোজ সাবজেক্ট ফোকাস করতে পারে না, তো আপনি ম্যাক্রো দিয়ে অনেক কাছ থেকে ছবি তুলতে পারবেন, স্পেশালি যখন আপনি কোনো ডকুমেন্টের ছবি তুলবেন কিংবা কোনো কাগজের কিংবা কোনো লেখার, ওই সময় কিন্তু এই ম্যাক্রোটা চরম লেভেলের কাজে লাগে। তো ফটো কোয়ালিটির কথা যদি বলি, 2025-এও আপনার কোনো রিগ্রেট ফিল হবে না, এটা থেকে বেশ ভালো ছবি পাবেন। কিন্তু অবশ্যই
ফটো কোয়ালিটির দিক থেকে আইফোন 13 প্রো থেকে বেটার অপশন পাবেন এই প্রাইসের মধ্যে, তাও আবার অ্যান্ড্রয়েডে। তবে এটা যে খারাপ ছবি তোলে ব্যাপারটা এমন না। আর ভিডিওর কথা যদি বলি, ফটোতে তো এটার কম্পিটিটর অনেক আছে, কিন্তু ভিডিওর দিক থেকে এটা হচ্ছে দি বেস্ট এই বাজেটের মধ্যে। আপনি মেইন ক্যামেরার ভিডিওর কথা বলেন, কিংবা আলট্রা ওয়াইড, কিংবা টেলিফোটো, স্টেবিলাইজেশনের কথা বলেন, কিংবা ডাইনামিক রেঞ্জের কথা, সব দিক থেকে ভিডিও কোয়ালিটিতে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এইটার বাজেটের মধ্যে। আইফোন 13 প্রো দিয়ে আপনি 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে HDR10 প্লাস ডলবি ভিশনেও রেকর্ড করতে পারবেন। আর স্লো মোশন রেকর্ড করতে পারবেন আপনি 240 FPS পর্যন্ত 1080p-তে, যেটা কিন্তু বেশ স্লো। এছাড়াও এটা দিয়ে আপনি HDR ভিডিও রেকর্ড করতে পারবেন, প্লাস এটা ভিডিও রেকর্ড করার সময় আপনি কিন্তু স্টেরিও সাউন্ড রেকর্ড করতে পারবেন, যেটা আপনি যদি ক্রিয়েটিভভাবে ইউজ করেন তাহলে কিন্তু বেশ ভালো সিনেমাটিক আউটপুট পেতে পারেন। তাছাড়া এটার মধ্যে বেশ ভালো ভিডিও ফিচার দেওয়া আছে। এটার মধ্যে সিনেমাটিক মোড আছে। সিনেমাটিক মোড দিয়ে আপনি 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, মানে যেটাকে বলে পোর্ট্রেট ভিডিও আর কি। আপনার সাবজেক্টের পিছনে ব্লার হবে। আর আইফোন কিন্তু এই দিক দিয়ে বেশ এগিয়ে। এই হচ্ছে আইফোন 13 প্রো এর সিনেমাটিক মোড। একই সাথে আপনারা শুনতে পারতেছেন এটার সাউন্ড কোয়ালিটি কেমন, মানে সাউন্ড রেকর্ডিং কোয়ালিটি। আমার আশেপাশে মোটামুটি ভালোই নয়েজ আছে, তার উপর বাতাস আছে ভালোই, আবার গাড়ির হর্নের সাউন্ড আছে, সব কিছু মিলিয়ে মোটামুটি নয়েজি পরিবেশ। আর ওই জায়গার মধ্যে এটা সাউন্ড কেমন ক্যাপচার করতে পারতেছি সেটা আপনারাই জাজ করেন। আর এটার ব্লার কোয়ালিটি এগুলো আপনারা জাজ করেন। এটা কিন্তু প্রচুর পরিমাণে স্টোরেজ নেয়, তো আপনি যদি এটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার এক্সটার্নাল এসএসডি লাগাতে হবে যদি অনেক বেশি পরিমাণে সিনেমাটিক মোড ইউজ করেন। এটা ছাড়া কোয়ালিটি ভালোই, মানে স্মার্টফোনের মধ্যে বলা যায় যে টপেই আছে আইফোনের সিনেমাটিক মোড। আইফোনের সিনেমাটিক মোড মোটামুটি রিলায়েবল। তাছাড়া এটা দিয়ে আপনি প্রোরেস ভিডিও রেকর্ড করতে পারবেন, আপনি চাইলে এই জায়গায় এসএসডিও লাগাতে পারবেন। তবে সিনেমাটিক মোড বলেন, প্রোরেস বলেন, ওইগুলোতে কিন্তু অনেক বেশি জায়গা খায়। সেক্ষেত্রে আপনার বেস ভেরিয়েন্ট না নিয়ে আরও বেশি স্টোরেজ নেওয়া উচিত যদি আপনি এই সমস্ত ভিডিও রেকর্ড করেন। এছাড়া ওভারঅল যদি বলি ভিডিও কোয়ালিটিতে এটা চোখ বন্ধ করে উইনার এই বাজেটের মধ্যে, ওয়ান অফ দ্য বেস্ট। আর ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, এটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আর এই ক্যামেরার আউটপুটও কিন্তু মেইন ক্যামেরার মতোই, মানে কালার প্রোফাইলটা সেম। বেশ ভালো ছবি পাবেন আপনি এটা থেকে। ওই আগের মতো হালকা একটু হলদে হলদে দেখা যায়, যেটা হঠাৎ করে দেখলে আপনার কাছে খুব সুন্দর লাগবে। মানে ম্যাক্সিমাম মানুষই জিনিসটা পছন্দ করে, আর ছবি দেখলেই বোঝা যায় এটা যে আইফোনের ছবি। ফেসটা তুলনামূলক একটু স্মুথ থাকে, যেটার কারণে একটু বেশি ভালো লাগে। তবে আপনি যদি একদম ফটোগ্রাফি সেন্ট্রিক হয়ে থাকেন, মানে আপনার ভিডিওটা অত বেশি প্রায়োরিটি নাই, আপনি ফটোগ্রাফির জন্য নেবেন, সেক্ষেত্রে আপনি এটা থেকেও ভালো অপশন পাবেন। কিন্তু আপনি যদি ওভারঅল নিতে চান, এটার ক্যামেরা হচ্ছে একদম অল ইন ওয়ান, বেশ ভালো একটা প্যাকেজ। আর আপনি যদি ভিডিও সেন্ট্রিক হয়ে থাকেন, ভিডিওর জন্য একটা ফোন নেবেন, তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট। আর আইফোন 13 প্রোর সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনি 4K 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। এবার আইফোন 13 প্রো এর পারফরমেন্স নিয়ে কথা বলা যায়। এটাতেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অ্যাপেলের A15 বায়োনিক চিপ। আর A15 বায়োনিক কিন্তু অনেক পাওয়ারফুল। শুধু পাওয়ারফুল না, এটা কিন্তু বেশ পাওয়ার এফিসিয়েন্টও। ফোনটা ছোট হলেও এটা কিন্তু বেশ পাওয়ারফুল, কেননা এই সেম প্রসেসরটা কিন্তু আইফোন 15 প্রো ম্যাক্সের মধ্যে ইউজ করা হয়েছে। আপনি এটা দিয়ে ডেইলি লাইফের মধ্যে যে কোনো কাজ করেন না কেন, ভিডিও এডিটিং, ভিডিও শুটিং কিংবা গেমিং, একদম হাই লেভেলের গেমিং, যে কোনো গেম আপনি ইজিলি খেলতে পারবেন। শুধু ইজিলি না, বেশ স্মুথলি। এইটার বাজেটের মধ্যে অন্যান্য যে সমস্ত অ্যান্ড্রয়েড ফোন আছে ওইগুলোর সাথে যদি আপনি শুধুমাত্র গেমিং পারফরমেন্সে কম্পেয়ার করেন, তাহলে কিন্তু জাস্ট সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে এটা একটু এগিয়ে থাকবে। তবে এটার বাজেট থেকেও আরও অনেক কম বাজেটের মধ্যে আপনি অনেক ভালো অ্যান্ড্রয়েডের গেমিং ফোন পাবেন। সেগুলোর মধ্যে কিন্তু আবার অন্যান্য দিক থেকে অনেক বেশি কম্প্রোমাইজ থাকবে, যেমন ক্যামেরা ভালো থাকবে না, ডিজাইন সব কিছু মিলিয়ে ওইগুলো অতটা ভালো না। ওগুলো হচ্ছে জাস্ট গেমিংয়ের দিক থেকে পারফেক্ট। তবে ওভারঅল যদি একটা ফোনের কম্পেয়ার করেন এটার বাজেটের মধ্যে, এটা অবশ্যই পারফরমেন্সে অনেক বেশি এগিয়ে থাকবে। আপনি ডেইলি লাইফে যে সমস্ত অ্যাপ ইউজ করেন, সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউব, মানে যে কোনো কিছু আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন, খুব স্মুথলি ইউজ করতে পারবেন। তার আরেকটা কারণ হচ্ছে এটার মধ্যে 120 হার্জ আছে, আর এটার ইমপ্লিমেন্টেশনও কিন্তু খুবই জোস। আপনি বুঝতেও পারবেন না কোন সময় এটা 120 হার্জে আছে আর কোন সময় এটা 10 হার্জে আছে। ব্যাটারি সেভ করার জন্য এটা 10 হার্জে নেমে যায় যখন আপনি ইউজ না করবেন। তাছাড়া বর্তমানে সফটওয়্যারটা যে লেভেলের অপটিমাইজড, আপনি যখনই ইউজ করবেন তখনই মনে হবে যে এটা 120 হার্জে চলতেছে। এছাড়াও আপনি এটা দিয়ে খুবই হেভি লেভেলের গেম খেলতে পারবেন,
গেমিংয়ে আপনি এটা থেকে ম্যাক্সিমাম আউটপুট পাবেন। পারফরমেন্সের দিক থেকে এটা কিন্তু খুবই জোস, কিন্তু এটার মধ্যে হিটিং ইস্যু আছে। হিটিং ইস্যু আছে বলতে বেশ ভালো পরিমাণে হিট হয় এটা। একে তো এটার বডির সাইডে হচ্ছে স্টেনলেস স্টিল, যেটার কারণে অনেক বেশি ফিল হয় হিটটা। তাছাড়া ফোনটার সাইজ হচ্ছে ছোট ফোনের মধ্যে হিট এমনিই বেশি হয়, তার উপর এই লেভেলের পাওয়ারফুল একটা প্রসেসর। সব মিলিয়ে এটা ভালো পরিমাণে হিট হবে। আপনি যদি স্পেশালি শুধুমাত্র গেমিং এর জন্য এটা নিতে চান, তাহলে আমি বলবো যে আপনি প্রো ম্যাক্স নেন। আর যদি এটা নেনই, আপনার বাজেট যদি কম হয়ে থাকে, তাহলে এটার মধ্যে একটা ফ্যান কিংবা আপনার রুমে যদি এসি থাকে, তাহলে এটা আপনার একদম পারফেক্ট হবে। তবে আপনি গেম খেলার সময় কিংবা ভিডিও রেকর্ডিং এর সময় পারফরমেন্সে কিন্তু ওই রকম ল্যাগ পাবেন না, কিংবা পারফরমেন্স ড্রপ করবে না, জাস্ট হিট হবে। তবে একটা জিনিস আপনি ফেস করবেন, এটা অনেক বড় একটা প্রবলেম, সেটা হচ্ছে এটার ব্রাইটনেস ড্রপ করবে। যখনই হিট হয়ে যাবে তখন কিন্তু এটার ব্রাইটনেসটা কমে যাবে। আর এটা শুধুমাত্র এই ফোনে না, আইফোনের অন্যান্য মডেলও এরকম, যেটা খুবই বাজে একটা জিনিস। আর সফটওয়্যার সাপোর্টের দিক থেকে যদি বলি, এটাতে কিন্তু এখনো আপনি আরো অনেকগুলো আপডেট পাবেন, অনেক বছর। তো এই দিক থেকে আপনার ওইরকম প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আপনি যদি 3 বছর ইউজ করতে চান, 3 বছর এটার মধ্যে সফটওয়্যার আপডেট পাবেন। আর এই জিনিসটা গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে আইফোনের মধ্যে আপনি যদি সফটওয়্যার আপডেট না পান, তাহলে কিন্তু আপনি কোনো অ্যাপ ইনস্টল দিতে পারবেন না। তো সেদিক থেকে এটা আপনি নিতে পারেন। এবার আসি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ব্যাটারিতে। এই ছোট ফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে 3095 mAh এর একটা ব্যাটারি, যেটা কিন্তু বেশ ছোট মনে হতে পারে, কিন্তু এটার পাওয়ারের কম্প্যারিজনে এটা থেকে কিন্তু আপনি বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা আমি পাওয়ারের কথা বললাম, কিন্তু ডেইলি লাইফের মধ্যে আপনি এটা থেকে 5 থেকে 6 ঘন্টার মধ্যে স্ক্রিন অন টাইম পাবেন। সেটা হচ্ছে আপনার ইউজের উপর ডিপেন্ড করে। আপনি যদি অনেক হেভি ইউজার হন, তাহলে আরো কমও পাবেন, আর আপনি যদি একদম লাইট ইউজার হন, তাহলে আরো বেশিও পেতে পারেন। আপনি যদি এই বাজেটে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন কিনেন, ওইগুলোতে কিন্তু অনেক বড় ব্যাটারি থাকে আর অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কিন্তু এটার মধ্যে ওই রকম ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন না। স্পেশালি আপনি যদি গেমিং করেন অনেক বেশি, তাহলে কিন্তু এটার ব্যাটারিটা আপনাকে মোটামুটি প্যারা দেবে। আর আপনি যদি লাইট ইউজার হয়ে থাকেন কিংবা মিডিয়াম ইউজার হয়ে থাকেন, তাহলে খুব একটা প্যারা খাবেন না, কিন্তু ব্যাটারি ব্যাকআপটা একটু কম। আর এটাতে আপনি ফাস্ট চার্জিং পেয়ে যাবেন, 30 মিনিটের মধ্যে 50% চার্জ হয়ে যাবে। তবে ফুল চার্জ হতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগে। এটা সব আইফোনই লাগে প্রায়, 80% হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তারপর 20% হতে অনেক বেশি টাইম লাগে। আর ওয়্যারলেস চার্জিং পাবেন এটাতে আপনি ম্যাক্সিমাম 50 ওয়াট। যেই 50 ওয়াটটা আপনাকে পেতে হলে ম্যাক্সেফ কিনতে হবে। আর এটার মধ্যে কিন্তু আপনি ম্যাক্সেফ অ্যাক্সেসরিও ইউজ করতে পারবেন, ম্যাক্সেফের ম্যাগনেট আছে, যেটা অনেকের অনেক পছন্দ। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এটার চার্জিং পোর্ট। এটার চার্জিং পোর্টটা হচ্ছে লাইটনিং পোর্ট। আর এই লাইটনিং পোর্টটা আপনাকে মোটামুটি ভালো প্যারা দেবে। এটার জন্য আপনাকে এক্সট্রা একটা কেবল নিতে হবে, এক্সট্রা একটা কেবল আপনার অলওয়েজ পকেটে রাখা লাগবে। তার কারণ হচ্ছে বর্তমানে সব কিছু টাইপ সি হয়ে গেছে, সব জায়গায় আপনি টাইপ সি পেয়ে যাবেন। আপনার যদি চার্জার পকেটে নাও থাকে কোনো সমস্যা নাই, কিন্তু সব জায়গায় কিন্তু আপনি এই পোর্টটা পাবেন না, লাইটনিং পোর্ট। তো সেটা আপনাকে একটু প্যারা দেবে। যেহেতু আপনি লং টার্মের জন্য একটা ফোন নেবেন, আপনি একদিন 2 দিন একটু প্যারা খেলেও সমস্যা নাই, লং টার্মে দেখবেন যে আপনার একটু ফিল হবে যে টাইপ সি হলে একটু ভালো হতো। এছাড়াও এই ফোনের মধ্যে অন্যান্য সকল ফ্ল্যাগশিপ ফিচার আপনি এমনিতেই পেয়ে যাবেন। এই ফোনটা হচ্ছে একটা 5G ফোন। তাছাড়া এটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট, IP68 রেটেড, আপনি এটার মধ্যে পানিতে চুবাতে পারবেন, পানির নিচে ভিডিও করতে পারবেন। দেন এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফেস আইডি। তারপর আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন স্টেরিও স্পিকার। আর এটার স্পিকার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। স্টেরিও যে ব্যালেন্সিং, ওই ব্যালেন্সটাও কিন্তু খুবই ভালো। আপনার কাছে মনে হবে যে একদম ফুল ডিসপ্লে থেকে সাউন্ডটা আসতেছে, ব্যালেন্সটা একদম খুবই সুন্দর। তাছাড়া লাউডনেসের কথা যদি বলি, এটার লাউডনেসও কিন্তু বেশ ভালো কম্পেয়ার টু এটা ছোট ফোন। তাছাড়া এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাক্রো। এটা কিন্তু ওই যে নর্মাল অ্যান্ড্রয়েডের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো না, এটা বেশ ভালো কোয়ালিটির ম্যাক্রো, আপনারা এটা কাজে লাগাতে পারবেন। তাছাড়া এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রোরেস। আপনি যদি ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে কিন্তু এটা বেশ হেল্পফুল হবে আপনার জন্য। ওভারঅল যদি বলি আইফোন 13 প্রোটা কাদের জন্য, কিংবা আপনি কি এটা নেবেন কি না। প্রথমত 13 প্রো সিরিজের নাম শুনেই অনেকের মাথায় চলে আসে গ্রিন লাইন। তো ওই গ্রিন লাইনের প্রবলেমটা কিন্তু এখন আর নাই, ওটা ফিক্স হয়ে গেছে। তারপরও আপনার কপাল যদি খুব বেশি খারাপ হয়, তাহলে আপনি এইটা না, আপনি যে কোনো ফোন নেন ওটার মধ্যে গ্রিন লাইন পাবেন। আপনার যদি কম্প্যাক্ট ফোন পছন্দ হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস আপনার জন্য। তাছাড়া আপনি যদি ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন, প্রচুর পরিমাণে ক্যামেরা ইউজ করেন, সেক্ষেত্রেও এটা হচ্ছে আপনার জন্য বেস্ট ডিভাইস। আর আপনি যদি এমন হন যে আপনি একটা আইফোন নিতে চাচ্ছেন, সেটা থেকে অ্যাকচুয়াল আইফোনের এক্সপিরিয়েন্সটা যাচ্ছেন, ভালো একটা এক্সপিরিয়েন্স চাচ্ছেন, সেক্ষেত্রে এটা হতে পারে আপনার জন্য একদম সর্বনিম্ন চয়েস।
আপনি যদি এটার ওপরে যান তাহলে আপনি প্রো ম্যাক্স পাবেন, প্রো ম্যাক্সটাও নিতে পারেন। কিন্তু আপনার যদি বাজেট কম হয়, আপনি 13 না নিয়ে 12 না নিয়ে বা 12 প্রো ম্যাক্স না নিয়ে এটা নিতে পারেন। তার একমাত্র কারণ হচ্ছে এটা ডিসপ্লে রিফ্রেশ রেট। এই জিনিসটাই কিন্তু অনেক বেশি পার্থক্য করে, মানে 60 হার্জ আর 120 হার্জের মধ্যে কিন্তু পার্থক্যটা অনেক বেশি, যেটা আপনি ইউজ করলেই বুঝতে পারবেন। তো ওভারঅল এটা একটা ভালো ফোন। আর এটার ইস্যুগুলো হচ্ছে এটার লাইটনিং পোর্ট, এটার হিটিং ইস্যু, এটাতে ভালো পরিমাণে হিট হয়, আর হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপটা তুলনামূলক একটু কম। এটা ছাড়া এটার মধ্যে তেমন কোনো ইস্যু নাই।